খুব গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আজকে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে অনেক ক্লায়েন্ট এবং অনেক আমার সাবস্ক্রাইবার তারা রীতিমতো টেন্সড রয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট ফিউচার, শেয়ার বাজারে ভবিষ্যৎ কি ভারতীয় শেয়ার বাজারে, সেটা নিয়ে জানতে চেয়েছে। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে অনেকগুলো আপডেট রয়েছে, সেই আপডেট গুলো করবো। সেই আপডেট গুলোর মধ্যে মুখ্যত বিষয় রয়েছে সেটা হচ্ছে ওয়ার যুদ্ধ রিলেটেড, মানে যে যুদ্ধটা ইসরায়েলের সঙ্গে ইরানের হচ্ছিল সেই যুদ্ধটা কিন্তু পাল্টে গিয়ে ইউএসএ বনাম ইরান হয়ে গেছে। সবচেয়ে মারাত্মক যে বিষয়টা ঘটেছে এর মধ্যে সেটা হচ্ছে অলরেডি সেটা হচ্ছে 30 থেকে 40 বিলিয়ন ডলার আমেরিকার ক্ষতি করে দিয়েছে কিন্তু ইরান। এবং বেশ কিছু ইউএস নেভি সেখানে অনেকগুলো যেরকম ফাইটার জেট, তারপরে যেরকম রয়েছে এয়ারক্রাফট, যাকে ফাইটার এয়ারক্রাফট বলা, ডেস্ট্রয়ার, তাছাড়া রিফিউলিং জেট, সেগুলোকে ধ্বংস করেছে রিসেন্টলি। এবং তার পরিমাণ প্রায় $3 বিলিয়ন উইদিন জাস্ট কিছুদিনের মধ্যে যে ঘটনাটা ঘটেছে। আমরা জানি যে ঘটনাটা ইউএস সাবমেরিন যেটা ছিল, সেই সাবমেরিন থেকে আহ, দেনা বলে ইরানের একটা যুদ্ধ জাহাজকে ধ্বংস করে এরা। এবং তার ফলশ্রুতি হিসেবে ইরান যে ডিক্লারেশনটা করেছে সেটা হচ্ছে টার্গেট করে রেখেছে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন হচ্ছে বিরাট বড় একটা ক্যারিয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার। মানে ধরে নিতে পারেন যে এটা একটা ছোটখাটো একটা দ্বীপ, যে দ্বীপের মধ্যে কিন্তু সৈন্য রয়েছে, যে দ্বীপের মধ্যে কিন্তু অস্ত্র নিয়ে ট্যাঙ্ক রয়েছে, যে দ্বীপের মধ্যে কিন্তু ছোটখাটো অনেকগুলো জাহাজ রয়েছে। জাহাজ মিন্স মানে উড়োজাহাজ, প্লেন রয়েছে এর মধ্যে, যুদ্ধ প্লেন। এবং তার পরিমাণ কি টোটাল দাম যেটা তা আছে $4.5 বিলিয়ন, সেটা টার্গেট করে আছে এবং বলছে আমাদের রেঞ্জে এলেই কিন্তু আমরা উড়িয়ে দেবো। এর সঙ্গে আরো কতগুলো ঘটনা রয়েছে যেটা বলা হচ্ছে স্থলপথে এবারে আমেরিকা এগোচ্ছে। প্রায় 50,000 আমেরিকান সোলজারকে নামানো হতে পারে ট্রুপের মাধ্যমে আকাশ থেকে, এবং তারা কিন্তু ডাইরেক্টলি স্থলপথে এগোবে। ইসরায়েল কিন্তু এ ব্যাপারে পিছিয়ে গেছে, ইরান একটা বড় ভূমিকা নিয়ে রয়েছে। ইরান বলছে ওদের নামতে দাও, নামার পরেই ওদের সমাধি ঘটে যাবে এখানে। এবারে এই যে পরিস্থিতিটা, এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা লজ্জাজনক অবস্থা আসতে পারে যদি দেখা যায় ইউএসএস এর যে আব্রাহাম লিঙ্কন সেটাকে যদি সত্যি ডুবিয়ে দেয়। এটা কিন্তু একটা আমেরিকার কাছে একটা বড় মাপের, যাকে বলা যেতে পারে যে সম্মান। এর সঙ্গে দ্বিতীয় ঘটনা যেটা সেটা হচ্ছে কিন্তু টেনশন তৈরি হচ্ছে, নিউক্লিয়ার টেনশন। অর্থাৎ এবারে যে রিসেন্ট খবরটা, একটু আগের যে খবরটা এলো সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারনাল খবর, সেখানে বলা হচ্ছে নিউক্লিয়ার হামলা করতে পারে কিন্তু আমেরিকা। অলরেডি মানে আজ সকালেও দেখা গেল প্রায় 900 কিলোগ্রাম ওজনের একটা বম, সেটা কিন্তু যে নিউক্লিয়ার যে এরিয়া ছিল, সেই এরিয়ার যে ঘাঁটি ইরফান, সেই ইরফানে ঘাঁটিটা বোমটা গিয়ে আছড়ে পড়ে এবং সেখানে নিউক্লিয়ার যে ওদের অস্ত্রাগার ছিল সেটা ধ্বংস হয়েছে। এখন ব্যাপারটা দাঁড়িয়েছে এমনই একটা ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, এবং আমেরিকার তরফ থেকে যে নিউক্লিয়ার অ্যাটাকের একটা গুপ্ত কথা ভেসে আসছে, বা দারুণভাবে অ্যাটাক আসতে পারে, যে লেভেল অ্যাটাকটা আগে কিন্তু ভাবা যায়নি, সেটা কিন্তু আসতে পারে। অর্থাৎ এখন পরিস্থিতি এমন টেনশনের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সাংঘাতিক। যদি এখন যেটাকে বলা হয় স্থলপথে গ্রাউন্ড ফাইটের জায়গা চলে যায় আমেরিকা, এবং ইরানও রেডি রয়েছে, সেক্ষেত্রে ইরান কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে। কারণ এটা তো আমরা জানি যে পাহাড় অঞ্চল, ইরানের প্রায় 50 থেকে 55% অংশ কিন্তু পাহাড়ি রাস্তা, পাহাড়ি অঞ্চল। আর 25% হচ্ছে মরুভূমি। এই রাস্তা, বিশেষ করে পাহাড়ি রাস্তা কিন্তু আমেরিকানদের কাছে একেবারেই অজানা। আর এই সুযোগটা কিন্তু ইরানরা নেবে। সেখানে পাহাড়ের মাথায় মাথায় সব বসে ঘাঁটি রয়ে গেছে, যেখান থেকে কিন্তু প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত করতে পারে আমেরিকানদের। এটা একটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম, 50 ডিগ্রি টেম্পারেচারে বেশি এত বিশাল মরু অঞ্চলও কিন্তু ইরানে রয়েছে। সেখানে কিন্তু আমেরিকান সাপ্লাই চেন ভেঙে যেতে পারে, এবং আমেরিকানদের ওই আবহাওয়ার সঙ্গে কিন্তু যদি মানিয়ে নিতে না পারে, সেখানেও একটা বড় পরিস্থিতি খারাপের জায়গায় চলে যাবে। এহেন পরিস্থিতিতে যেখানে একদিকে দেখতে পাচ্ছি আমরা এরকম নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা চলে আসছে, এরকম ঘটনা দেখা যাচ্ছে যে স্থলপথে প্রচুর পরিমাণে সেনাবাহিনী নামাতে চলেছে, যে সেনাবাহিনী কিন্তু আমেরিকান সেনাবাহিনীর কথা বলছি, যারা কিন্তু প্রচন্ড ক্ষিপ্র এবং এক্সপার্টাইজ। এইগুলো যদি ফেল হয় আলটিমেটলি সেটা আমেরিকার কাছে কিন্তু বিরাট বড় একটা ক্ষতি করবে। এবার আমি আসবো সেকেন্ড ঘটনার দিকে। একটু আগে যে প্রেস রিলিজ করলো আমেরিকা থেকে, সেখানে নতুন ভাবে কিন্তু এরা চিন্তা ভাবনা করছে মানে ওখানে যে মুখপাত্র যিনি রয়েছেন তিনি যে কথাটা বলছেন, বলছে এখন আর আমরা স্টেট অফ হরমোজের দিকে টার্গেট করে নিই, অর্থাৎ স্টেট অফ হরমোজকে
খুলে দেওয়া হোক, এই চিন্তা নিয়ে, এই কথা নিয়ে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল। এখন সেখান থেকে কিন্তু আমেরিকা পিছু হটে গেছে। এই মুহূর্তে তাদের লক্ষ্য কিন্তু ডাইরেক্টলি আর স্টেট অফ হরমুজকে ওপেন করা নয়। ওদের যে যাকে বলা হয় স্ট্র্যাটেজি তৈরি করেছে, সেটা খুব সাংঘাতিক স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা বলছে আমরা ওইভাবে অ্যাটাক করবো না, আমরা দুর্বল করে দেবো, অর্থাৎ ইরানের যে নৌবাহিনী তাকে আমরা দুর্বল করবো, সেরকম ভাবে আঘাত আমরা হানবো, এবং মিসাইলের যে শক্তি রয়েছে ইরান সেটাকেও আমরা খর্ব করবো। প্রতিরক্ষা যে কাঠামোটা, যেটাকে বলে প্রতিরক্ষা অবকাঠামো, সেটাকে ক্ষতিগ্রস্ত করা আমাদের এই মুহূর্তে ডিপ্লোম্যাসি, অর্থাৎ এটাই ওদের রাজনৈতিক চাল বলা যেতে পারে, কূটনৈতিক চাপ। এরপরে ওরা আরো বেটার ভাবে কূটনৈতিক চাপ সৃষ্টি করে, অর্থাৎ প্রথম কাজ হবে নৌবাহিনীকে দুর্বল করা ইরানের, দ্বিতীয়ত হচ্ছে মিসাইলের শক্তি কমিয়ে দেওয়া, তৃতীয়ত হচ্ছে পরিকাঠামো ব্যবস্থাটাকে ধ্বংস করা, কিছুটা দুর্বল করা, তারপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করা, এর মাধ্যমে পুরো ইরানের কবজা করা। কিন্তু আলটিমেটলি যে দেখা গেছে সারা বিশ্ব অর্থনীতিতে এর একটা মারাত্মক প্রভাব পড়েছে। মারাত্মক প্রভাব পড়েছে এমনই জায়গায় যেখানে পৃথিবীর প্রায় 20% বেশি তেল কিন্তু আমদানি রপ্তানি হয়, সরবরাহ করা হয় এই স্ট্রেট অফ হরমুজের মধ্য দিয়ে। এবারে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ফলে তেলের সরবরাহ বিঘ্ন হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রচুর ভাবে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে, এবং তৃতীয়ত এর ফলে গোটা বিশ্ব অর্থনীতিতে একটা চাপ সৃষ্টি হয়েছে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে আমেরিকার এখন যে পলিসিতে ওরা এগোচ্ছে, যে খবরটা একটু আগে পাওয়া গেল সেটা অনুযায়ী সামরিক প্রস্তুতি কিন্তু ওরা নিয়ে চলেছে। এখানে পরিস্থিতি এমন জায়গায় যেখানে প্রথম হচ্ছে এখন সেই লেভেলের প্রেসার দিচ্ছে না স্টেট অফ হরমুজকে ওপেন করতে হয় বলে। এখন প্রস্তুতি হচ্ছে তিনটে ভাবে। নাম্বার ওয়ান হচ্ছে ইউএসএস ত্রিপোলি, ইউএসএস ত্রিপোলিকে পাঠানো হচ্ছে। ইউএস ত্রিপোলি কি আমি পরে বলছি। তারপরে দ্বিতীয় ঘটনা করেছে 31st মেরিন এক্সপিডিশন ইউনিটকে চাঙ্গা করা হচ্ছে, এবং 3 নম্বর ঘটনায় 82 এয়ারবোর্ন অংশ প্রস্তুত করা হচ্ছে। তাহলে প্রথম ঘটনা ইউএসএস ত্রিপোলি কি, ইউএসএস ত্রিপোলি আমি একটা বলতে পারি LHS-7 বলা হয়, একটা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট যাকে বলা হয় শিপ। এটা এমন ধরনের জাহাজ যে জাহাজ কিন্তু জল, স্থল, অন্তরিক্ষ 3 জায়গাতে অ্যাটাক করতে পারবে একসঙ্গে। অর্থাৎ তার মধ্যে ছোট দ্বীপের মতো, যার মধ্যে ট্যাঙ্ক রয়ে গেছে, তার মধ্যেই ছোট ছোট যুদ্ধ বিমানগুলো রয়েছে, তার মধ্যে প্রচুর সেনাবাহিনী রয়েছে, যেটা সাবমেরিন রয়েছে, যার মাধ্যমে 3 দিক থেকে আক্রমণ করতে পারে, সেটাকে কিন্তু ওরা অ্যাক্টিভেট করে দিয়েছে, এবং ত্রিপোলি আস্তে আস্তে ইরানের দিকে এগোচ্ছে। দ্বিতীয় ঘটনা যেটা ঘটানো হচ্ছে সেটা হচ্ছে 31st, যেটা আমি বলছিলাম ম্যারিন এক্সপিডিটরি ইউনিট। এই যে এক্সপিডিটরি ইউনিট বলতে যা বোঝায়, বা 31st MEU, এটাকে একটা এমন টিম, যে টিমটা কিন্তু একটা আর্মির বড় মাপের টিম, যেখানে প্রচুর সৈন্যবাহিনী রয়ে গেছে, এবং ট্যাঙ্ক ট্যাঙ্ক রয়েছে, এবং এয়ারফোর্স নেভির একসঙ্গে মিলে, অর্থাৎ এমনই একটা টিম যেখানে মিনি আর্মি গ্রুপ রয়েছে, একটা এয়ারফোর্স টিম রয়েছে, আরেকটা হচ্ছে নেভি কমব্যাট টিম রয়েছে। এরা মিলেমিশে এই ব্যাপারটা তৈরি করছে, তো যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে দিতে পারে, এবং যুদ্ধে একটা সব দিক থেকে ওরা কাজটা যাতে করতে পারে সেই হিসেবে 31st MEU-টা বানিয়ে রেখেছে, যেটা কিন্তু ইরানের জন্য তৈরি হয়ে রয়েছে। তৃতীয়ত বলবো 82 এয়ারবোর্ন। 82 এয়ারবোর্ন হচ্ছে এমন ধরনের র্যাপিড ডেপ্লয়মেন্ট প্যারাট্রুপার ইউনিট, এটাকে বলবো। প্যারাট্রুপার ইউনিটটা হচ্ছে আকাশপথে এরা নামবে, এবং মানে ওপর থেকে, প্লেন থেকে নামতে নামতেই যুদ্ধ শুরু করবে। মানে মানে বিমান থেকে লাফিয়ে ওরা যুদ্ধ করার মতো ওদের কাছে যে ব্যবস্থা রয়েছে, এরা সারপ্রাইজ অ্যাটাক করার জন্য রেডি, এবং এই যে প্যারাট্রুপ ইউনিটটা সেটা কিন্তু হঠাৎ করে আক্রমণ করার জন্য রেডি। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে কোনো চাপ নেই, চাপ সৃষ্টি করছে না, অপরপক্ষে বড় মাপের চাপ সৃষ্টি হচ্ছে। কেন এই কথাগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে বললাম, তার পিছনে কারণ রয়েছে ইন্ডিয়া স্টক মার্কেট। আমাদের স্টক মার্কেট কিন্তু তেমন পতন এখনো হয়নি। যে বিষয়টা হতে চলেছে আগামী 2-3 দিনের মধ্যে আমরা জানতে পেরে যাব যে বিষয়টার দিকে, সেটা কিন্তু খুব সাংঘাতিক। প্রথম ঘটনার দিকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্সকে কিন্তু ইন্ডিয়া ঢেলে সাজানো শুরু করে দিয়েছে। আমি আগের দিনে যে ঘটনাটি বলছিলাম, $25 বিলিয়ন, মানে প্রচুর পরিমাণে ডিফেন্স সেক্টরটাকে স্ট্রং করার জন্য রাতারাতি ইন্ডিয়া একটা প্যানিক হয়ে গেছে। এই প্যানিকটা আমাদেরকে জানাচ্ছে না, কিন্তু এটা থেকে অনুমান করা যাচ্ছে বড় মাপের একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা। যদি ইরানের সঙ্গে আমেরিকার ডাইরেক্ট সংঘাত শুরু হয়ে যায়, যেটা একটু আগে বললাম LHS-7 কিংবা ঘিরে ধরে ইরানকে, ইরান কিন্তু শুরু করে দেবে এলোপাথারি যুদ্ধ, এবং সেখানে তারা কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। অদ্ভুত একটা পরিস্থিতি হচ্ছে, ইরানকে ব্যাক সাইড থেকে রাশিয়া সাপোর্ট করছে, চায়না সাপোর্ট করছে।
রাতের আধারে প্রচুর পরিমাণে তেল কিন্তু ইরান বিক্রি করে চলেছে চায়না এবং রাশিয়াকে। তার বদলে প্রচুর অর্থ কিন্তু ইনকাম হয়ে চলেছে। অপরপক্ষে অন্যদের তেলের যে যাতায়াত ব্যবস্থাটা বন্ধ করে দিচ্ছে, মানে বিশ্ব অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। যখন আমেরিকাকে ডাইরেক্টলি অ্যাটাক করতে পারছে না, কিন্তু আমেরিকার সাপোর্টে সৌদি আরবিয়া রয়েছে, তাদের উপরে ঘাঁটিগুলোর উপর ধ্বংস করছে। সৌদি আরবের জলের যে জায়গাগুলো, যেগুলোতে ওয়াটার পিউরিফিকেশন সেগুলো ধ্বংস করেছে। প্রচুর মানে যুদ্ধপথ ধ্বংস করেছে, যেখানে ট্যাঙ্ক গুলো রাখা আছে সেগুলোকে ধ্বংস করেছে। মানে একটা সাংঘাতিক পরিস্থিতি। এবং তেল যে পরিমাণ ক্ষতি হয়েছে এর ভাবা যায় না, এত বিশাল লেভেলের ক্ষতি হয়ে গেছে। এবং ভবিষ্যৎ জানি না এর মুহূর্তের পরে কি হতে পারে। তো এইরকম পরিস্থিতিতে যে কোনো সারপ্রাইজ অ্যাটাক করতে পারে আমেরিকা যে কোনো মুহূর্তে, তার জন্য ইরান তৈরি রয়েছে। যদি স্থলপথে পাঠানো হয় সেক্ষেত্রে ইরান তৈরি রয়েছে। কিন্তু আলটিমেটলি যেটা হতে চলেছে সেটা কিন্তু খুব ভয়াবহ, বড় মাপের যুদ্ধের আশঙ্কা রয়েছে। যদি যুদ্ধ শুরু হয় এবং ইরানকে সাপোর্ট করে পাকিস্তান কাজ শুরু করে, এবং পাকিস্তানের টার্গেট রয়েছে ইন্ডিয়া, ইন্ডিয়াকে এবার যুদ্ধের মধ্যে টেনে নেবে। ইন্ডিয়া যুদ্ধের মধ্যে টেনে নেওয়ার ব্যাপারটা হচ্ছে ইউএস সাপোর্ট করছে ইন্ডিয়াকে, এবং এটাকে মনে রেখে পাকিস্তান কিন্তু চার্জ করতে চলেছে ইন্ডিয়ার উপরে, আক্রমণ করতে পারে এবং আক্রমণটা হঠাৎ করে আসতে পারে। সেই জন্য দেখা গেছিল আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং অজিত দোভাল স্যার এবং অন্যান্য বড় বড় যারা লেভেলের মন্ত্রী, তারা কিন্তু বিশেষ করে ডিফেন্স মিনিস্টারের কথা বলছি, তারা সকলে একাধিক ক্লোজ ডোর মিটিং হয়েছে এবং মিটিং এ ফাইনালাইজ করা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। বেশ কিছু টেস্টিং কাজ চলছে এবং বাইরে থেকে আমাদেরকে যেটুকু আমাদের প্রাইম মিনিস্টার জানাচ্ছেন যে আগামী দিনটা সংকটময় দিন আছে। সংকটময় বলতে কি সেটা উনি ক্লিয়ার করেননি। অনুমান করা যায় বিষয়টা যুদ্ধ রিলেটেড হতে পারে এবং এর ফলে আগামী দিনে কিন্তু আমাদের মার্কেটের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা রয়েছে। এবারে আসছে শেষ কথা প্রসঙ্গে, যদি মার্কেটের পরিস্থিতি কোথায় কি যেতে পারে। প্রথম হচ্ছে সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড, স্মল তিনটে ক্ষেত্রেই বিরাট পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিক থেকে 29,000-এর যে বাউন্ডারি কথা একটা সময় বলছিল ব্রোকারেজ ফার্মরা, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু একজন একজন করে করে সেইগুলোকে চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। আমরা আগের দিনও যেটা দেখতে পেলাম, যেখানে দু তিনজন বড় ফার্ম আর ব্রোকারেজ ফার্ম বলেছিল যে ইন্ডিয়া আগামী 1 বছরের মধ্যে 29,000 পৌঁছতে চলেছে, তারা সেটাকে ডিগ্রেড করে দিচ্ছে এবং 24,000, কেউ 21,000, এইরকম সমস্ত লেভেলে সব নিয়ে আসছে। এবং এমন পরিস্থিতি দাঁড়াতে চলেছে যে মার্কেট কারেকশনের শুধু নয়, ক্র্যাশের জায়গা চলে যাবে। যদি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে যদি একটা যুদ্ধ লাগে, এরকম সিরিয়াস যুদ্ধ, যেখানে কিন্তু এমনও ঘটনা ঘটতে পারে যে চায়না এবং ইরান এবং ডাইরেক্টলি পাকিস্তান একসাথে মিলে সারা বিশ্বের যুদ্ধ ঘোষণা করে, ইউরোপিয়ান ইউনিয়ন গুলো এবং ইন্ডিয়ার উপর অ্যাটাক করে, রাশিয়া তখন বাধ্য হবে ইন্ডিয়াকে সাপোর্ট করতে। এবং এবং পরবর্তীকালে দেখা যাবে ইউএসএ যখন শুরু করবে, ইউএসএ, ইসরায়েল, ইন্ডিয়া একটা গোষ্ঠী তৈরি হয়ে যাবে। আলটিমেটলি এমন ঘটনাটা বলা হচ্ছে, ইউএস তরফ থেকে যদি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাঁধে, ইউএস কিন্তু সাপোর্ট করবে না ডাইরেক্টলি, এই কথাটা বলা হচ্ছে। কিন্তু এই ঘটনাটাও তৈরি হচ্ছে যখন ইরানের উপর অ্যাটাক করছে, এবং ইরান পরবর্তীকালে যদি নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আর বেশি দিন বাকি থাকবে না। সেক্ষেত্রে ইন্ডিয়ান স্টক মার্কেটের অবস্থা অনুমেয় করা যায় স্বাভাবিকভাবে কোথায় চলে যেতে পারে, যে এমন চমক আপনারা জীবনে কখনো দেখেননি সেই চমক দেখতে পারবেন। আমি প্রথম থেকে যে ঘটনাটা আপনাদের সবাইকে বলে এসেছি, সবসময় ইনভেস্টমেন্ট করবেন ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট। এই ডাইভার্সিফাই ইনভেস্টমেন্টটা কিন্তু খুব জরুরি। আমি কেন এই কথাটা বললাম ডাইভার্সিফাই ইনভেস্টমেন্টের কথা, তার কথা কারণ হচ্ছে এই মুহূর্তে আপনারা নিজেরা ভাবুন, ইন্ডিয়ান স্টক মার্কেট যে ইনভেস্টমেন্ট আছে সেটা যদি এই মুহূর্তে ডুবে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষতি কি লেভেলে হতে পারে। মানে আপনি যদি এই মুহূর্তে আপনার ইনভেস্টমেন্টটা কিছুটা ব্যাংকে রাখেন, কিছু পোস্ট অফিসে রাখেন, কিছুটা ইকুইটি মার্কেটে রাখেন, কিছুটা এসআইপি করেন, কিছুটা গোল্ডে রাখেন, এভাবে ডাইভার্সিফাই করে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনার কোনো চিন্তা নেই। কিন্তু যদি সম্পূর্ণ সমস্ত টাকাটা, আমার কয়েকজন দেখেছি আমি, তারা কি করেছে, তারা সম্পূর্ণভাবে কিন্তু এর উপরে রেখে দিয়েছে এবং সেগুলো মারাত্মক ভুল। আমি বলবো এই মুহূর্তে আমাদের কিন্তু ভাবার সময় চলে এসেছে।